মন্দির নয়, ওটা একটা কালচারাল সেন্টার। ভাবতে পারেন জগন্নাথ দেবের মন্দির সেটা তৈরি হচ্ছে, তাই নিয়ে কটাক্ষ, এত ঈর্ষা কিসে? যে উনি ভণ্ডামির শেষ পর্যায়ে গেছে, একটা কালচারাল সেন্টারকে মন্দিরের নাম বলে তিনি আসলে সমগ্র হিন্দুদেরকে অপমান করেন। ওটা জগন্নাথ মন্দির নয়, জগন্নাথ মন্দির নয়। তো আপনারা যারা হিন্দু হিন্দু করেন বিজেপি, গায়ে কি ফসকা পড়ছে নাকি? সরকারি অনুদান দিয়ে কালচারাল প্রোগ্রামে পরিণত করা, এবং আমরা চাই সারা পৃথিবীতে এই জগন্নাথ ধাম দেখতে সমস্ত মানুষেরা সমবেত হন। বাংলাদেশে যখন সংখ্যালঘুরা আক্রান্ত, ঠিক সেই সময় কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র জনাব ফিরহাদ হাকিমের একটি বক্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তোলপাড় হচ্ছে। ফিরহাদ হাকিম ঠিক কি বলেছেন আমরা আপনাদের শোনাবো এবং তারপরে আমরা এই বিষয় নিয়ে বিশ্লেষণ করব। কি বলেছেন ফিরহাদ হাকিম, শুনুন। एक ऐसे कौम से है जो कौम बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। যেখানে বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই মুহূর্তে কলকাতা মহানগরিক মেয়র ফিরহাদ হাকিমের এই বক্তব্যকে ঘিরে রাজনীতি তোলপাড় হচ্ছে। ফিরহাদ হাকিম বলছেন যে আমরা এই ভারতবর্ষে আমরা একদিন মেজরিটি হব এবং খুব তাড়াতাড়ি মেজরিটি হব, এবং এই যে মেজরিটি হওয়ার কথা বলছেন এটা থেকে কিসের ইঙ্গিত তৈরি হচ্ছে, এটা থেকে কিন্তু বিরোধীরা সরগরম করছেন। আজকে এই নিয়ে আমি কথা বলবো। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন অম্বিকা মহারাজ। অম্বিকা মহারাজকে আমরা 24 টিভির পর্দা অনেক অনেক স্বাগত জানাই। অম্বিকা মহারাজের কাছে আমি জানতে চাইবো, যেখানে বাংলাদেশে এই মুহূর্তে সংখ্যালঘুদের উপর একের পর আক্রমণ, মন্দির ভেঙে ফেলা হচ্ছে এবং এক প্রকারের সংখ্যালঘুদের একেবারে নিঃশেষ করে দেওয়া, ফিনিশ করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে বাংলাদেশে, ঠিক সেই সময় কলকাতা মহানগরিক ফিরহাদ হাকিম তিনি বলছেন যে আমরা এখন সংখ্যালঘু, কিন্তু খুব তাড়াতাড়ি আমরা সংখ্যাগুরু হয়ে যাব। তাহলে কি আপনি কিভাবে দেখছেন এই বিষয়টা? কারণ এই বিষয়টা নিয়ে বিরোধীরা এবং রাজ্য রাজনীতিতে একটা তোলপাড় হচ্ছে এবং বারবার আঙুল উঠছে ফিরহাদ হাকিমের ওপর যে এরকম কোনো সাম্প্রদায়িক বক্তব্য তিনি রাখছেন একটি এডুকেশনাল প্রোগ্রামে গিয়ে। আপনি বিষয়টা কিভাবে দেখছেন, আপনার কাছে জানতে চাইব। প্রথম কথা, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই দীপঙ্কর, আপনি এই বিষয়টাকে উত্থাপন করেছেন। বিরোধীরা কি করছেন, শাসক দল কি করছেন, এগুলো আলাদা বিষয়, কিন্তু পশ্চিমবাংলার এখন যে এই মুহূর্তে যে পরিস্থিতি, যে প্রাসঙ্গিক প্রেক্ষাপটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তার সাথে সাথে আমাদের ঘরের পাশে একদম ঠিক ঢিল ছোড়া দূরত্বে এ নিয়ে আপনারা প্রতিদিনই একাধিক অনুষ্ঠান করেছেন, আপনার নিজেরও আপনি অনুষ্ঠান করেছেন, আমি সেখানে অবশ্যই উপস্থিত ছিলাম, যে বাংলাদেশে কিভাবে হিন্দুদের ওপর নির্যাতন করা হচ্ছে, বাংলাদেশে কিভাবে পার্টিকুলারলি শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য, খ্রিস্টান হওয়ার জন্য, বৌদ্ধ হওয়ার জন্য, জৈন হওয়ার জন্য তাদেরকে কিভাবে তাদের বিরুদ্ধে আঘাত নেমে আসছে রাষ্ট্রশক্তির পক্ষ থেকে, ওখানকার ওপারের মাটিতে থাকা জেহাদি মৌলবাদী শক্তির পক্ষ থেকে। এবার আসি আপনার আজকের টপিকে। একদিকে আমার পাশের দেশ জ্বলছে, একদিকে আমার পাশের দেশে একজন হিন্দু সন্ন্যাসী যিনি
কোনো রাজনৈতিক দলের ধ্বজাধারী নন, কোনো রাজনৈতিক নেতার চাটুকার বা স্তাবক নন, শুধুমাত্র হিন্দু সন্ন্যাসী এবং তিনি হিন্দু ধর্মাবলম্বী মানুষ হয়ে সংখ্যালঘু হিন্দু সমাজের কথা প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিলেন, প্রতিবাদের প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিলেন। তো তাকে আজকে এতদিন হয়ে গেল, প্রায় 1 মাসের কাছাকাছি তিনি জেলবন্দি রয়েছেন। তিনি একা নন, তার সঙ্গে তার 4 জন সন্ন্যাসী পার্ষদও তারা জেলবন্দি, এবং 17 জন টোটাল সন্ন্যাসিনীর বিরুদ্ধে ওখানে রাষ্ট্রদ্রোহিতার মামলা চলছে। সেই মাটিতে দাঁড়িয়ে ববি হাকিমের এই মন্তব্য। দীপঙ্কর, কদিন আগেই দেখলেন, প্রথম আপনারা যদি একদিকে বাংলাদেশের ঘটনা, তারপর পশ্চিমবাংলার যে ঘটনা প্রবাহ যদি আপনারা পরপর সাজিয়ে নেন, তাহলে প্রথম বাংলাদেশের ঘটনা চলছে। তারপরে আপনারা কি দেখলেন, ওয়াকআপ বিল নিয়ে একটা কর্মসূচি নিল জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরীর জামিয়াতে উলেমায়ে হিন্দ বলে যে সংগঠন, এবং সেই সংগঠনের মঞ্চ থেকে সিদ্দিকুল্লাহ চৌধুরী যে ভাষায় কথা বললেন বা যে ভাষায়, যে বডি ল্যাঙ্গুয়েজে তিনি পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে, আপনাদের সামনে মন্তব্য করলেন, সেটা দেখে তো আমার খুব সন্দেহ হলো উনি আদেও শাসক দলের একজন মন্ত্রী কিনা। উনি তো একজন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের, তো উনি আদেও মন্ত্রগুপ্তির শপথ বাক্য আমাদের সংবিধান হাতে নিয়ে প্রতিজ্ঞা করেছেন কিনা, আমার এগুলো নিয়ে বেশ প্রশ্ন উঠল। আর সেই মঞ্চ থেকেই উনি যে ভাষাগুলো বললেন, সেগুলো জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী যদি গ্রন্থাগার মন্ত্রী না থাকতেন, বা তিনি যদি সরকারি কোনো সরকারের যদি কোনো একটা পার্ট না হতেন, আমি বলছি নিদেন পক্ষে বিধায়কও না হতেন, তাহলে পরে তার মুখের যে ভাষা বা তার যে পুরো যে একটা চিন্তা ভাবনার যে বহিঃপ্রকাশ, সেটা আমার দেখে মনে হলো, খুব দ্ব্যর্থহীন ভাষায় বলছি, কোনো একজন ইসলামিক মৌলবাদী জেহাদি নেতা যে ভাষায় কথা বলে, ISIS এর জঙ্গিরা যে ভাষায় কথা বলে, বাংলাদেশের হেফাজতে ইসলাম বা জামাতের নেতারা যেভাবে কথা বলে, ঠিক সেই ভাষাতেই উনি কথা বলেছেন। তারপরেই আপনারা কি দেখলেন, যে হঠাৎ করে রাজনীতিতে পাত্তা না পাওয়া বেফাস মন্তব্য, আলটপকা মন্তব্য করা হুমায়ুন কবির, তিনি দুম করে বলে বসলেন যে তারা বাবরি মসজিদ বানাচ্ছেন। তো হুমায়ুন কবির তো বাবরি মসজিদের বিষয়টা নিয়ে তো খবরের শিরোনামে এলো, তারপরে তো আমাকেও বাধ্য হয়ে আসরে নামতে হলো, বা আমাদের একটা পূর্ব নির্ধারিত পরিকল্পনা ছিল। এরপরে আপনারা নবতম সংযোজন দেখালেন ববি হাকিমের। আমি বলতে চাইছি যে এই ধরুন ববি হাকিম, জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, হুমায়ুন কবির, এদের প্রথম পরিচয়টা কি দীপঙ্কর? এদের প্রথম একমেবা দ্বিতীয়ম পরিচয়টা হলো, এনারা পশ্চিমবঙ্গ সরকার, অর্থাৎ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটা পার্ট। কি পার্ট? ফিরহাদ হাকিম হচ্ছেন রাজ্যের পুরো নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী। শুধু তাই নয়, ফিরহাদ হাকিম হচ্ছেন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, কলকাতা যে শহরের যে মেয়র, তিনি হচ্ছেন সেই মেয়র মহানগরী। তো আমাকে দেখতে হবে যে ববি হাকিমের আগে কারা কারা ওই চেয়ারে বসেছিলেন। তা আমি একটা স্মরণ করছিলাম ইতিহাস। ওই চেয়ারে বসেছিলেন কে? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ওই চেয়ারে বসেছিলেন কে? নেতাজি সুভাষচন্দ্র বসু। এছাড়াও আরো বড় বড় বিখ্যাত ব্যক্তিত্বরা তারা বসেছেন, বামফ্রন্টেরও অনেকে বসেছেন। ওই চেয়ারে শোভন চট্টোপাধ্যায়ও বসেছেন। ওই চেয়ারে সুব্রত মুখোপাধ্যায়ের মতো আপাদমস্তক একটা ভদ্রলোককে আমরা পেয়েছিলাম মেয়র হিসেবে। ওই চেয়ারে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো ব্যক্তিকেও আমরা পেয়েছিলাম। কিন্তু আমি বলছি, এই ব্যক্তিটি কে? আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে বার্তা দিচ্ছেন ধর্ম যার যার উৎসব সবার। রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে বার্তা দিচ্ছেন সম্প্রীতি চাই, পশ্চিমবাংলায় ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না, ধর্মের নামে সাম্প্রদায়িকতার জিগির তোলা যাবে না। আর তার সরকারের, তার দপ্তরের মন্ত্রী, তার ক্যাবিনেটের মিনিস্টার, কখনো সিদ্দিকুল্লাহ, কখনো ববি হাকিম, তারা এই ভাষায় আক্রমণ করছে। এবার আসি ববি হাকিমের যে বক্তব্য নিয়ে আজকে আমাকে আপনি প্রশ্ন করেছেন, সেই বক্তব্য নিয়ে ববি হাকিম কি বলেছেন আপনার ভিডিওতে আমি দেখছিলাম আপনারা একটু আগে। সেই ভিডিওতে উনি বলছেন কোন একটি সম্ভবত শিক্ষা প্রতিষ্ঠানের কোন একটা সমাবর্তন অনুষ্ঠান বা এই জাতীয় কিছুতে উনি গিয়েছিলেন। সেখানে গিয়ে উনি বলছেন যে ইনশাআল্লাহ, আল্লাহর যদি ইচ্ছা হয়, মহান আল্লাহর যদি ইচ্ছা হয়, তাহলে আমরা এই মুহূর্তে তো 33% আমরা রয়েছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের নিরিখে আমরা 17% 18% রয়েছি। তো আমরা আগামী দিনে একদিনকে ইনশাআল্লাহ আমরা নিশ্চয়ই আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছাতে আমরা একদিন সংখ্যা গুরু হব না। উনি কাকে বলতে চাইলেন কথাটা? এই কথাটা উনি কাকে বলতে চাইলেন? উনি এই কথাটা কেন বললেন এই পরিস্থিতিতে?
এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এই ববি হাকিমই কিন্তু সেই ববি হাকিম, দীপঙ্কর আপনার স্মরণে থাকবে, এই ববি হাকিমই বছরখানেক আগে পাকিস্তানের ডন পত্রিকার এক সাংবাদিক যখন কলকাতা শহরে এসেছিলেন, কলকাতা শহরে আসার পর তাকে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন ইহা ভি এক ছোটা মিনি পাকিস্তান হ্যায়। মানে উনি খুব সম্ভবত বলতে চেয়েছিলেন ওনার আদরের খিদিরপুর, মল্লিকপুর, মমিনপুর, মেটিয়াবুরুজ ইত্যাদি এলাকা। তো আজকে সেই ববি হাকিম তারপরে বললেন যে আল্লাহর ইনশাআল্লাহ একদিনকে আমরা উর্দু ভাষাভাষী মানুষ এই পশ্চিমবঙ্গে রাজত্ব করবে। তারপর তার কিছু এক বছর পর, কয়েক মাস আগে, মানে আমি বলছি মে মাস জুন মাস সময়, ববি হাকিম কি বললেন? ববি হাকিম বললেন যে যারা মুসলিম ধর্মাবলম্বী হিসেবে জন্মগ্রহণ করেনি, মানে যারা অমুসলমান, তারা অত্যন্ত মহাপাপ করে ফেলেছে। সমস্ত মানুষকে, যারা অমুসলমান, তাদের সবাইকে দাওয়াতে ইসলামের নাম করে আমরা ইসলামে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, আবাহন জানাচ্ছি। তারপরেই কি দেখলাম? এই ববি হাকিম গত দুদিন আগে মন্তব্য করলেন যে একদিন আমরা আল্লাহর ইচ্ছায় সংখ্যা গুরু হব। আমি প্রথম কথা দ্ব্যর্থহীন ভাষায় আপনাকে জানাতে চাই, রাজ্যের প্রশাসনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কাছে আমার একদম সরাসরি বক্তব্য যে আপনি যদি মনে করেন ধর্ম যার যার উৎসব সবার, আপনি যদি একদিকে রেড রোডে দুর্গাপূজার কার্নিভাল এবং একই সাথে ইফতারের নামাজে অংশগ্রহণ করেন, একই সাথে আপনি যদি মসজিদের ইমাম মুয়াজ্জেমদের ভাতা দিয়েও পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে, আপনি বলেছেন তাই আপনার পক্ষ ধরেই বলছি, পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে আপনি যদি দীঘায় জগন্নাথ দেবের মন্দির তৈরি করতে পারেন, তাহলে অবিলম্বে আপনার এই অসাম্প্রদায়িক মুখটা, আপনি যে প্রকৃত অসাম্প্রদায়িক এবং আপনি যে প্রকৃত শুধুমাত্র দুধেল গাইদের মুখ্যমন্ত্রী নন বা পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদেরই মুখ্যমন্ত্রী নন, যেটা প্রমাণ করার চেষ্টা হচ্ছে বারবার, আপনার কাছে এটাই সুবর্ণ সুযোগ। আপনি অবিলম্বে ঘাড় ধাক্কা দিয়ে ববি হাকিমকে তার মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করুন এবং তার এই মহানাগরিক পদটি থেকে তাকে বরখাস্ত করুন। কারণ বিশ্বাস করুন, এই ধরনের ব্যক্তি, যে ব্যক্তি আজকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে প্রাতঃস্মরণীয় পূজনীয় ব্যক্তিদের চেয়ারে বসে এই ধরনের মন্তব্য করে, আমি জানি না এই ব্যক্তি কত বড় সংবিধানকে শ্রদ্ধা করে, ভারতবর্ষের অখণ্ডত্ব সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে, ভারতবর্ষের যে কৃষ্টি, ভারতবর্ষের যে সনাতন সংস্কৃতিকে কতটা শ্রদ্ধা করে। আমার এই নিয়ে যথেষ্ট দীপঙ্কর প্রশ্ন আছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা সুবর্ণ সুযোগ নিজেকে অসাম্প্রদায়িক প্রমাণ করার জন্য, নিজেকে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের প্রতিনিধি প্রমাণ করার জন্য এটাই সুবর্ণ সুযোগ। উনি অবিলম্বে সবার আগে ববি হাকিমকে তার পদ থেকে পদত্যাগ করিয়ে বরখাস্ত করুন। কারণ এই ধরনের কথাবার্তা, এই ধরনের স্টেটমেন্ট, যেখানে বাংলাদেশের পাগল ছাগল কিছু লোক বলছে 4 দিনে কলকাতা দখল করে নেব, বাংলা বিহার উড়িষ্যা দখল করে নেব, বিধানসভায় দাঁড়িয়ে ওই ববি হাকিমের উপস্থিতিতে, ওই সিদ্দিকুল্লার উপস্থিতিতে মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে বাঘিনীর মতো গর্জন করে বলছেন, কি বলছেন যে আপনারা দখল করতে আসবেন আর আমরা লেবেন চুষ চুষবো বা লালিপপ চুষবো, এটা আপনারা ভাবলেন কি করে? সেইখানে দাঁড়িয়ে তারই রাজ্যের, তারই সরকারের একটা পার্ট ববি হাকিম এই মন্তব্য করছে। এই মন্তব্য দুটো কিন্তু একসাথে যায় না দীপঙ্কর। তো সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে সিদ্ধান্ত নিতে হবে, তার যে তিনি যে একজন কঠোর প্রশাসনিক ব্যক্তিত্ব, কঠোর অ্যাডমিনিস্ট্রেটিভ, মানে একেবারে আমি বলছি যে কোনো পার্টিকুলার জাত ধর্ম বর্ণ কমিউনিটির ঊর্ধ্বে উঠে তিনি যে সকলের মুখ্যমন্ত্রী, সেটা প্রমাণ করার এটাই সুবর্ণ সুযোগ। তাকে অবিলম্বে ববি হাকিমদের মতো ব্যক্তিদেরকে, সিদ্দিকুল্লার মতো ব্যক্তিদেরকে এবং হুমায়ুন কবিরদের মতো ব্যক্তিদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং ঘাড় ধাক্কা দিয়ে আগে মন্ত্রিসভা থেকে বার করা উচিত। কথা জানতে চাইবো মহারাজ, আপনি ধর্মগুরু, আপনি সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনার কাছে আমি এই বিষয়ে জানতে চাইবো যে তিনি একজন মহানাগরিক এবং তার সাথে সাথে তিনি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তো তিনি যদি সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো প্রোগ্রামে গিয়ে তিনি যদি সংখ্যালঘুদের উদ্যুক্ত করেন যে আপনারা এখন সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হন, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কোথাও মনে হচ্ছে না যে আমাদের এই সনাতন ধর্মের মানুষেরা সেই ধর্মের মানুষকে বোঝাতে পারছে না, যার ফলে আজকে বাংলাদেশে তারা 27% থেকে আজকে 8%, 7% নেমে এসছে এবং আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। তো কোথাও না কোথাও আজকে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষেও আজকে সেই একই চিত্র তৈরি হবে। তো কোথাও না কোথাও এই যে দোষ, সেটা একজন ধর্মগুরু হিসাবে আপনি কিভাবে দেখছেন? এটা কি শুধুমাত্র ফিরহাদ হাকিম বলেছেন বলে আপনি এটাকে বলতে পারেন? আপনি না, ফিরহাদ হাকিম নয়, ফিরহাদ হাকিমের জায়গায় আমি আপনাকে বলছি অন্য কোনো রাজনৈতিক দলের একদম নাম করে বলছি। এটা ফিরহাদ হাকিম, হুমায়ুন কবির বা ওই আমাদের ওই ভদ্রলোক জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতো নেতারা
তারা তৃণমূল কংগ্রেসের পতাকার তলায় দাঁড়িয়ে বললে আমি যতটা নিন্দা করব, আমি কিন্তু দীপঙ্কর আপনি দেখেছেন বাংলাদেশ ইস্যু নিয়েও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতে ছাড়িনি। তো আমি আপনাকে বলছি, এই একই মন্তব্য যদি বিজেপির সংখ্যালঘু সেলের কোনো নেতা করতো বা বিজেপির কোনো মুসলিম লিডার করতো, কোনো সাংসদ করতো, আমি একই নিন্দা করতাম। এ নিয়ে আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন। তো আমি প্রথম কথা এই এত মন্তব্য প্রতিমন্তব্যের দরকারই পড়তো না যদি ভারতবর্ষে পার্লামেন্টে ইউনিফর্ম সিভিল কোড যদি আজকে এই বিলকে যদি পাশ করানো যেত। এই বিল কেন পাশ করাচ্ছেন না কেন্দ্রীয় সরকার, কি তাদের কাছে ব্যারিয়ার্স রয়েছে, কি সমস্যা রয়েছে, সেটা তারা বলতে পারবেন, যেহেতু আমি তাদের পার্ট নই। কিন্তু এই ইউনিফর্ম সিভিল কোডটাকে অবিলম্বে লাগু করা দরকার। তা না হলে পরে এই যে ববি হাকিমরা উস্কাচ্ছে, বা এই যে ধরুন এই যে কদিন আগে ধর্মতলায় মঞ্চ বেঁধে জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী বললেন যে হাম দো হামারে চার, মানে এইভাবে যে উস্কানো মুসলমান সমাজকে, তো এটার একমাত্র যোগ্য জবাব হচ্ছে ইউনিফর্ম। দেখুন জনসংখ্যা বাড়ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ভারতবর্ষের একটা দেশের জনসংখ্যা বাড়লে ভারতবর্ষের আর্থসামাজিক ব্যবস্থার উপরে তার একটা, আপনি একদম একজন সাংবাদিক হিসেবে আপনাকে এটা মানতেই হবে, তার একটা প্রভাব পড়বে। তো সেই ক্ষেত্রে আমাদের দেশ বর্ডার লাগোয়া দেশ, আমাদের বর্ডারগুলো দিয়ে রাতের অন্ধকারে প্রচুর অনুপ্রবেশ হচ্ছে। শুধু গরু পাচার তো হয় না, গরু বালি কয়লা পাচারের সাথে সাথে মানুষও এখানে ঢুকে পড়ে। এবং মানুষ যারা ঢুকে পড়ছে তাদের মধ্যে হিন্দু কতজন আছে আমার সন্দেহ আছে। বেশিরভাগই কিন্তু জঙ্গি সম্প্রদায়ের মানুষেরা, জঙ্গিরা, তারা রাতের অন্ধকারেও ঢুকছে। অর্থাৎ অনুপ্রবেশ একটা ফ্যাক্টর, আপনাকে এটা মানতে হবে। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে ইউনিফর্ম সিভিল কোড যদি লাগু হয়, তো এই ইউনিফর্ম সিভিল কোড লাগু হলে পরে আজকে এই সমস্যাটাই আসবে না। ইউনিফর্ম সিভিল কোড লাগু হলে পরে আজকে এই যে কথাগুলো, উস্কানিগুলো আজকে ববি হাকিমরা দিচ্ছে, এই কথাগুলো আসতো না। তো ইউনিফর্ম সিভিল কোডটা তো আগে করতে হবে। আমার প্রশ্ন মহারাজ, একটা প্রশ্ন আপনার কাছে, যে কোথাও না কোথাও ববি হাকিমের মতো মানুষেরা তারা তাদের সম্প্রদায়ের মানুষকে তারা বোঝাতে সক্ষম, কিন্তু আপনারা আপনাদের সম্প্রদায়ের মানুষকে বোঝাতে সক্ষম নয়। না, হিন্দুরা স্বধর্মভ্রষ্ট, এ নিয়ে কোনো দ্বিমত নেই। বাঙালি হিন্দুরা স্বধর্মভ্রষ্ট, এ নিয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু এখানেও একটা বিষয় রয়েছে, আপনাকে সেটা বুঝতে হবে। বাঙালি হিন্দুরা বা হিন্দু ধর্মাবলম্বী মানুষরা, দীপঙ্কর আপনিও হিন্দু, আমিও, ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ যাই থাকুক না কেন, আমার সবার আগে আমার ধর্ম আমাকে শেখায় সর্বে ভবন্তু সুখিনঃ। আমার ধর্ম আমাকে কিন্তু মারামারি, অশান্তি, অন্যের পাকা ধানে মই দিতে শেখায়নি। আমার ধর্ম সবাইকে নিয়ে চলার কথা শিখিয়েছে। এবং আমার ধর্মে কিন্তু সেই নগ্নতা, সেই বর্বরতা, সেই অস্থিরতাটা নেই, এটা আপনাকে মানতে হবে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে হিন্দুরা অনেক বেশি স্বধর্মভ্রষ্ট। আজকে হিন্দু নিজেকে হিন্দু বলে মানে উপস্থাপিত করতে হিন্দুর অনেক সমস্যা, তারা বিভিন্ন ভাগে বিভক্ত। তো এটা তো ঘটনা যে আমরা সর্বস্তরের হিন্দুদেরকে বোঝাতে পারিনি, এটা একদম সত্যি, আপনার কথাটা একদম আমি সহমত পোষণ করছি। কিন্তু তার মানে এই নয় যে হিন্দুরা হাম দো হামারে এক বা আমারে দো বলে আমরা উস্কানি দিয়ে হাম দো হামারে চার হবে, এটাও তো বরদাস্ত করার বিষয় না। বিশেষ করে একজন সরকারের পার্ট এটা বললে পরে, এটা যদি জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরীর জায়গায় তোহা সিদ্দিকি বলতো, এটা যদি আব্বাস সিদ্দিকি বলতো, বা কোনো পীরজাদা বা কোনো মুসলিম ধর্মগুরু বলতো, তাহলে এই নিয়ে কোনো বক্তব্য থাকতো না। কিন্তু আজকে ক্যাবিনেটের একটা পার্ট মমতা বন্দ্যোপাধ্যায়, তারা যদি এই কথা বলেন, এটা নিয়ে তো নিন্দা, এটা নিয়ে ধিক্কার, এটা নিয়ে সমালোচনা হবেই, এর মধ্যে তো অস্বীকার কিছু নেই। আর হিন্দুরা স্বধর্মভ্রষ্ট, এ নিয়ে কোনো দ্বিমত নেই। এবং আমি একা কেন, ধরুন হিন্দুদের মধ্যে এত অবতার পুরুষেরা এসেছেন, এত মহাপুরুষেরা যুগে যুগে এসেছেন, তারা কি সমগ্র হিন্দু সমাজকে প্রভাবিত করতে পেরেছেন? পারেননি তো। অতএব এটা শতধারায় বিভক্ত। আর হিন্দুদের মধ্যে যে গণতন্ত্র আছে, ঠিক আছে, সেই গণতন্ত্র কিন্তু দীপঙ্কর আপনি অন্য কারোর মধ্যে পাবেন না। এই গণতান্ত্রিক ব্যবস্থাটা কিন্তু হিন্দু ধর্মের মধ্যে আছে। দেখুন, আমরা যারা ঈশ্বরকে মানে না, ধরুন আমি ঈশ্বরকে মানি, আপনি মানতে পারেন, নাও মানতে পারেন। ঈশ্বরকে যারা মানেন না, একটা বৃহত্তর সংখ্যার মানুষ আছেন যারা চারবাক দর্শনে বিশ্বাসী, চারবাকপন্থী, আমরা তাদেরকেও হিন্দু বলি। আমরা নাস্তিক্যবাদকে বা নিরীশ্বরবাদকেও কিন্তু হিন্দু সম্প্রদায়ের একটা পার্ট বলে মনে করি। তাই বৃহত্তর হিন্দু সমাজ যেটা আছে, তারা এরকমই খানিকটা, তাদেরকে কনভিন্স করানোটা খুব মুশকিল। এবং তাদেরকে আমরা এমন কথা কেনই বা কনভিন্স করাবো যেটা আমাদের দেশের অর্থনীতি, দেশের রাজনীতি, দেশের সমাজ ব্যবস্থার উপরে প্রভাব পড়ে, এটা কখনোই কাম্য নয়। যদি আপনি সেটা করতে ব্যর্থ হন, তাহলে আগামী দিনে বাংলাদেশকে দখল করতে হবে না পশ্চিমবঙ্গকে, পশ্চিমবঙ্গ অলরেডি বাংলাদেশ হয়ে যাবে। একদমই তাই। এবং ববি হাকিমরা সেটাই চাইছেন। আমার যেটা ববি হাকিমের এই দুদিন আগের মন্তব্য শুনে যেটা মনে হলো, যে ববি হাকিম যে বছর খানেক আগে বলেছিলেন যে ইহাবি মিনি পাকিস্তানে, খুব সম্ভবত ওনার এখন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হওয়ার খুব ইচ্ছে হয়েছে, খুব সম্ভবত। এবং দেখুন, এই আলটপকা মন্তব্য করার পরেও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই বিষয় নিয়ে কোনো বকা দিচ্ছেন না, ধমক দিচ্ছেন না, কড়া পদক্ষেপ নিচ্ছেন না। এইটাই আমার কাছে হাস্যকর, যে বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছিলাম।
দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে 3 বাঘের পিঠে চেপেছিলেন, ঠিক আছে? 3 বাঘ। প্রথম হচ্ছে গোর্খাল্যান্ড, 2 গোর্খা, দ্বিতীয় হচ্ছে মাওবাদী, আর তৃতীয় হচ্ছে মুসলমান। এই 3 বাঘের মধ্যে 2টো বাঘকে কিন্তু উনি কবজা করে নিয়েছেন, গোর্খা আর মাওবাদী, কিন্তু মুসলমানকে কিন্তু উনি কবজা করতে পারেননি। আর পারেননি বলেই কিন্তু ওনার দলেরই এই সমস্ত নেতারা, এই হুমায়ুন কবির, ববি হাকিম, সিদ্দিকুল্লাহরা, এরা এই ধরনের মন্তব্য করছে আর ওনাকে চুপ করে থাকতে হচ্ছে। কিন্তু চুপ করে থাকাতে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে হিন্দু সম্প্রদায়, হিন্দু সমাজের মানুষ কিন্তু দিন দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে বিরূপ হচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ওপরে বীতশ্রদ্ধ হচ্ছেন, এবং তারা কোথাও না কোথাও এটা মেনে নিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হিন্দু বিরোধী। এটা তো কখনোই একজন মুখ্যমন্ত্রীর কাছে, যিনি ধর্ম যার যার উৎসব সবার বলছেন, তার কাছে তো এটা কাম্য নয় না, এটা কখনোই অভিপ্রেত নয়। একদম কোথাও না কোথাও মহারাজ, তাহলে আমরা ভাবতে পারি যে আজকে হিন্দু সমাজ যদি একত্রিত না হয়, তাহলে এই যে বক্তব্য আগামী দিনে সেটা প্রসার লাভ করবে, এবং সেই জায়গা দাঁড়িয়ে হিন্দুদেরও আগামী দিনে পশ্চিমবঙ্গ থেকে যদি এরকমভাবে মৌলবাদীরা এইভাবে ঢুকতে থাকে, বা মৌলবাদীরা যদি তাদের যদি এইভাবে যদি বাড়বৃদ্ধি হতে থাকে, তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গ থেকেও হিন্দুদের শুনুন, মৌলবাদী ঢোকাঢুকির ব্যাপার নেই। ববি হাকিম, হুমায়ুন কবির আর সিদ্দিকুল্লাহ চৌধুরীরাই ইটসেলফ মৌলবাদী। এইটা আপনি আগে প্রথমে এটা কনফার্ম হয়ে যান। এদের থেকে বড় মৌলবাদী আর কেউ হতে পারে না। যে ধনধান্য স্টেডিয়ামে দাঁড়িয়ে, সরকারি ধনধান্য স্টেডিয়ামে দাঁড়িয়ে, মুসলিম সমাজের মঞ্চে দাঁড়িয়ে এই কথা বলতে পারে যে দাওয়াতে ইসলামের মাধ্যমে অমুসলমানদেরকে আমরা নিয়ে আসবো, তো সেই লোকটা যখন 2 দিন আগে বলে যে ইনশাআল্লাহ আমরা আল্লাহর রহমতে একদিন সংখ্যা গুরু হয়ে ভারত দখল করব, পশ্চিমবঙ্গ দখল করবো, আপনি তার সঙ্গে এই বাংলাদেশের হেফাজতে ইসলামের, বিএনপির, জামাতের নেতাদের বক্তব্যের কি পার্থক্য পাচ্ছেন? আমি তো কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। তো এই সত্যিটাকে সত্যিভাবে বলতে হবে তো, উপস্থাপিত করতে হবে তো, তা না হলে কি করে হবে? সত্য থেকে কিন্তু তিনি তো দুর্গাপুজো করেন। আরে তার দুর্গাপুজো কোথায়? তিনি তো এখন মুসলমানের নেতা হবেন বলেছেন। তিনি তো একমাত্র দায় দায়িত্ব শুনুন, তিনি বুঝে নিয়েছেন 2টো বিষয়ের মধ্যে আছে দীপঙ্কর। এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চুপ করে থাকাটা কোথাও না কোথাও এটা বোঝাচ্ছে যে একদিকে মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে সর্বধর্ম সমন্বয়ের কথা বলবেন, রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে কখনো আল্লাহর দোয়া করবেন, কখনো মা দুর্গার চণ্ডীপাঠ করবেন, এটা ওনার রাজনীতি। আর ওনার যারা সংখ্যালঘু নয় মানে মুসলিম পার্ট, মুসলমান পার্ট, মানে ববি হাকিম, হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরীরা, বা আমি তো বলছি যে এই যে গত কয়েকদিন আগের এই সিদ্দিকুল্লাহ সভাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, যে 10-15 জন মুসলমান মিলে কোনো রাস্তায় দাঁড়িয়ে, কোনো জায়গায় দাঁড়িয়ে যদি নামাজ পড়ে, সেটাই ওয়াকফ প্রপার্টি। তো আমি তো কল্যাণবাবুকে, আমি তো মুসলমানদের বলেছিলাম যে হে মুসলিম বন্ধুরা, আপনারা সবার আগে কল্যাণবাবুর বাড়ির সামনে গিয়ে বাড়িতেই বসে আগে 10-15 জন নামাজ পড়ে নিন, তাহলে ওটাই ওয়াকফ প্রপার্টি হয়ে যাবে। তো এই যে উস্কানির রাজনীতি, এইগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে প্রমাণ করতে হবে তার নিরপেক্ষতা। তিনি আদৌ নিরপেক্ষ কিনা, নাকি তিনি ওই যে বছর 5-6 আগে বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাঠি আমাদের খেতে হবে, সেইটার রাজনীতি তিনি ববি হাকিমদের দিয়ে করাবেন, সিদ্দিকুল্লাহকে দিয়ে করাবেন, তোহা সিদ্দিকীকে দিয়ে করাবেন, বা হুমায়ুন কবিরকে দিয়ে করাবেন। কারণ দেখুন, হুমায়ুন কবিরও তো বলেছে যে আমি বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন মুখ্যমন্ত্রীকে ডাকবো। তার মানে মুখ্যমন্ত্রীকে উনি জড়িয়ে দিয়েছেন ওনার এই ষড়যন্ত্রের মধ্যে। হয়তো মুখ্যমন্ত্রী জানেন বা জানেন না, বা জেনেও হয়তো কি ব্যবস্থা নিয়েছেন আমরা জানি না, সেটা আমরা স্বাভাবিকভাবে সাধারণ মানুষ জানতে পারবো না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হয় এটা রাজনীতি যে তিনি মুসলমান নেতাদের দিয়ে মুসলিম সমাজকে কনসলিডেট করার জন্য, মুসলিম ভোট কনসলিডেট করার জন্য এই ধরনের মন্তব্য দেখাবেন, এবং তিনি চুপচাপ থাকবেন এই বিষয় নিয়ে। আর তিনি নিজে হিন্দুত্বের জন্য একদিকে জগন্নাথ মন্দির করবেন, তিনি চণ্ডীপাঠ করবেন, তিনি আরো কিছু বলবেন, তিনি আরো একটা বিষয় বলবেন। তো এই যে ব্যাপারটা, এটা একটা রাজনীতির পার্ট হতে পারে, এটা একটা ভালো রাজনৈতিক গেম, কিন্তু এই রাজনীতি কিন্তু সর্বনাশা রাজনীতি, এটাও দীপঙ্কর আপনাকে মনে রাখতে হবে। কারণ ও দেশে যখন বাংলাদেশ যখন স্বাধীন হয়, তখন যে 23-24% হিন্দু, যে কথাটা আপনি বলছিলেন শুরুর সময়, যে 23-24% হিন্দু ছিল, আজকে সেটা কমতে কমতে অফিসিয়ালি 7-8% হয়েছে। সংখ্যা হিসেবে 3 থেকে 3.5 কোটি এই মুহূর্তে বাংলাদেশে হিন্দু রয়েছে। তো আমি বলছি এই যে সংখ্যাটা যে হ্রাস পাচ্ছে, এই তার মানে 23% যে ছিল তারা তো রাতারাতি কর্পূরের মতো উবে যায়নি,
বা তারা তো এমন নয় যে দুম করে পিসি সরকারের ম্যাজিক হাত ঘুরিয়ে দিলাম রসগোল্লা এসে গেল মতো হারিয়ে গেল, এটা তো সম্ভব নয়। তো হয় তারা ভারতবর্ষে চলে এসেছে, পালিয়ে এসেছে ধর্মীয় অত্যাচারের কারণে, জেহাদের কারণে, মৌলবাদীদের অত্যাচারের কারণে, আর না হলে তারা মুসলমান ধর্ম কবুল করতে বাধ্য হয়েছে। যেরকম বাংলাদেশে এখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি জায়গাতে মুসলমান না হলে চাকরি পাওয়া যাবে না, বিএনপির নেতারা জামাতের নেতারা ছুরি ধরে তাদেরকে দিয়ে পদত্যাগ করাচ্ছে। তো এই পরিস্থিতিটা পশ্চিমবাংলায় তৈরি হবে, এবং এই পশ্চিমবাংলা তখন কি হবে, এটা অলমোস্ট হাফ সেমি মিনি পাকিস্তান হয়েই গেছে। ববি হাকিম যে মিনি পাকিস্তানের কথা বলেছিলেন, এটা মিনি পাকিস্তানই। নাহলে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে মা দুর্গার মূর্তি ভাঙার মতো দুঃসাহস মুসলমানরা করতে পারে কি? পশ্চিমবাংলায় দাঁড়িয়ে বেলডাঙ্গাতে কার্তিক পুজোর মণ্ডপ ভেঙে পুলিশের কাছে না গিয়ে, পুলিশের কাছে অভিযোগ না করে, প্রশাসনের দ্বারস্থ না হয়ে রাতারাতি 200-500 মুসলমান একসঙ্গে হিন্দুর বাড়িঘর লুট করতে পারে কি? এটা তো হয় না। কোনো জায়গায় আইনের শাসন থাকলে এটা হয় না। তো আইনের শাসনটাকে যদি করতে হয় তাহলে প্রকৃত নিরপেক্ষতা আনতে হবে। প্রকৃত নিরপেক্ষতা না আনতে পারলে স্বাভাবিকভাবেই এই পরিস্থিতি হবে। আজকে হুমায়ুন কবির বলছে, ববি হাকিম বলছে, কালকে আরো তৃণমূলের যত মুসলমান নেতারা, যেখানে যারা সংখ্যা গরিষ্ঠ, তারা বলতে শুরু করবে, ভাই এবার তোমরা আমাদের ধর্মের শান্তির ছায়াতলে এসো। তখন আমাদেরকে বসে বসে সেটা সহ্য করতে হবে, আর না হলে এপারের মাটি থেকে পালিয়ে যেতে হবে। কিন্তু পালিয়ে গিয়ে কোথায় থাকবেন আপনি? বিহার উড়িষ্যা তো আপনাকে নেবে না, অতএব এপারের মাটিতেই আপনাকে জবাই হতে হবে। এবং সেই দিনটাই তৈরি করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার এই কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করাটা। ধন্যবাদ আপনাকে ভূমিকা মহারাজ আমাদের সাথে কথা বলার জন্য। আমরা দর্শকদের কাছেও ধন্যবাদ জানাবো। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর দেখতে থাকবেন 24 আওয়ার্স টিভি। নমস্কার। মন্দির নয়, ওটা একটা কালচারাল সেন্টার। ভাবতে পারেন জগন্নাথ দেবের মন্দির সেটা তৈরি হচ্ছে, তাই নিয়ে কটাক্ষ, এত ঈর্ষা কিসে? যে উনি ভণ্ডামির শেষ পর্যায়ে গেছে, একটা কালচারাল সেন্টারকে মন্দিরের নাম বলে তিনি আসলে সমগ্র হিন্দুদেরকে অপমান করে। ওটা জগন্নাথ মন্দির নয়, জগন্নাথ মন্দির নয়। তো আপনারা যারা হিন্দু হিন্দু করেন বিজেপি, গায়ে কি ফসকা পড়ছে নাকি? সরকারি অনুদান দিয়ে কালচারাল প্রোগ্রামে পরিণত করা, এবং আমরা চাই সারা পৃথিবীতে এই জগন্নাথ ধাম দেখতে সমস্ত মানুষেরা সমবেত হন।